তো ভাইরা, আসসালামু আলাইকুম। ইউরোপ এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকে আমরা কথা বলবো যেই সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। মূলত আজকে আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছেন, যারা বিজনেসম্যান, যারা বিজনেস করতেছেন ছোটোখাটো, হয়তোবা যারা স্টুডেন্ট ছাত্র অবস্থায় যারা আছেন, তারপর যারা বেকার অবস্থায় আছেন, লেখাপড়া শেষ হয়তোবা লেখাপড়া ছেড়ে দিয়েছেন, কোনো কিছু করতেছেন না। হ্যাঁ, মূলত এই 3-4টা শ্রেণীর মানুষদের জন্য আজকে আমার ভিডিওটা বানানো। আসলে আমার ভিডিওতে আমি অনেক কমেন্টসই পাই যে আসলে ভাই আমি তো দেশে থাকি, আমার আপনি তো বললেন যে যারা মিডল ইস্টে থাকে অথবা যারা দেশের বাইরে থাকে তাদের ব্যাংক স্টেটমেন্ট, অথবা যারা সিঙ্গাপুরে থাকে তারা তো মান্থলি তারা একটা পয়সা আর্ন করতেছে কোম্পানি থেকে, তারা ওইভাবে তাদের ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতে পারতেছে। সো আমার ক্ষেত্রে সেটা কি হবে, আমার ক্ষেত্রে কি করণীয়? আমি তো দেশে থাকি, আমি তো কোনো কাজকর্ম করি না, বাট আমার বাপের অনেক টাকা আছে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আমি আমার ব্যাংক স্টেটমেন্টটাকে তৈরি করব, অথবা আমার প্রিপারেশনটা, আমি যে ইউরোপে যাব এবং সেটেল হব, আমার প্রিপারেশনটা কিভাবে, মানে কিভাবে আমি নিব, ঠিক আছে, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাকে অনেকেই কোশ্চেন করে, এই টাইপের কোশ্চেন যে ভাই আমার বাপের অনেক টাকা পয়সা আছে, আমার টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু আমি ভিসাটা একবারই পাইতে চাই। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আমার পাসপোর্ট আমি কিভাবে প্রিপেয়ার করব এই ব্যাপারগুলোর জন্য, এম্বাসির জন্য, যাতে আমার ভিসাটা একবার জমা দিলেই কনফার্ম ভিসাটা হয়ে যায়, কোনো ঝামেলা যাতে না হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, তো চলে আসেন ভাই, কাজের কথায় চলে আসি। তো যেটা আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনি দেশ থেকে কিভাবে তৈরি করবেন, এবং আপনার যে পেপারগুলো আপনি কিভাবে প্রসেসিং করবেন, ঠিক আছে, যাতে আপনার ভিসাটা একবারই হয়ে যায়। আপনি কোনো রিস্ক নিতে যাচ্ছেন না যে আপনি ইউরোপের ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা একবারই নিতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, কি করণীয়, ব্যাংক স্টেটমেন্টটা আপনি কিভাবে তৈরি করবেন? ওয়েল, চলে আসি পয়েন্টে। তো এবার আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, যারা স্টুডেন্ট অবস্থায় আছে। তো আমাদের দেশে তো এখন নতুন একটা ট্রেন্ড হয়ে গেছে আসলে, অধিকাংশ ছেলে পেলেই যাদের টাকা পয়সা অনেক বেশি, তারা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি হয়তো বা প্রায় পাবলিক ইউনিভার্সিটির দিকে খুব বেশি একটা যায় না। তারা, যাদের টাকা পয়সা বেশি আছে, তারা নর্মালি ফ্যাশনের জন্য হয়তো বা বাপের টাকা আছে দেখানোর জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আর এখনকার যুগে মানে মধ্যবিত্ত খুব কম বললেই চলে, যারা প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, মধ্যবিত্ত খুব ফ্যামিলির খুব কম সংখ্যক ছেলেরাই পড়ে, বাপের যারা টাকা আছে, হ্যাঁ, তারাই ওই ইউনিভার্সিটিগুলোতে পড়ে। তো এখনকার যুগে আপনার গরিব মানুষ খুঁজে, মানে অতি হতদরিদ্র খুঁজে পাওয়া খুব মুশকিল। মোটামুটি সবাই মিডল ক্লাস হয়তো বা ভালো পজিশনে আছে। তো হ্যাঁ, ছাত্রছাত্রীদের ব্যাপারটা বলি। তো সেটা হচ্ছে আমাকে একজন আমার ভাই বলতেছে যে আমি স্টুডেন্ট, আমি তো ভিজিট ভিসা ইউরোপে যেতে যাচ্ছি, আমি কিভাবে কি করবো, আমার বাপের টাকা পয়সা আছে অনেক। ওই ভাইয়ের মানে ওই ভাইয়ের উত্তরটা দিতে গিয়ে আপনাদেরকে বুঝাই দিয়েছি, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তো ও বলতেছে ওর বাপের অনেক টাকা পয়সা আছে। এখন ও আমাকে জিজ্ঞেস করছে যে আমার বাপের অনেক টাকা আছে, আমি 10-15 লাখ টাকা যদি আমি একসাথে ব্যাংকে জমা করে রাখি, তাহলে কি আমি ভিসাটা পাবো, অথবা আমার ব্যাংক স্টেটমেন্ট দেখায় কি হইতে মানে ভিসাটা নিতে পারবো? আমি আমার আগের ভিডিওগুলোতে বেশ কয়েকবার বলছি যে ভাই আপনাকে তো একবারে দেখালে হবে না, আপনাকে অ্যাটলিস্ট 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট ট্রানজাকশন দেখাতে হবে। মানে ব্যাংক স্টেটমেন্টে যে আপনি ট্রানজাকশন করছেন, আপনি যে টাকা উঠাইছেন, জমা দিয়েছেন, এই টাইপের ট্রানজাকশন আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের দেখাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার বাপের টাকা আছে 20-25 লাখ টাকা একসাথে জমা করছেন কইরা, অথবা আপনি আত্মীয় স্বজন থেকে আইনা একসাথে 20-25 লাখ টাকা জমা করে রাখছেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট উঠে ভিসার জন্য জমা দিবেন, এটা হবে না। আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের যেই ট্রানজাকশন দেখাইতে হবে, ঠিক আছে। তো আপনি এইটা করতে পারেন যে আপনি এজ এ স্টুডেন্ট, আপনার তো অবশ্যই চলাফেরা করতে আপনার টাকা পয়সার দরকার হয়, হয়তো বা আপনার পকেট খরচ হয়, হয়তো বা বিভিন্ন ব্যাপার আছে আপনার। তো সেই ক্ষেত্রে আপনি এইটা করতে পারেন যে আপনি টাকাটা আপনি হয়তো বা আপনার টাকাটা যে ফ্যামিলি মেম্বার যে দেয়, আপনার বাবা হয়তো আপনার বড় ভাই, হ্যাঁ, তো টাকাটা আপনি বলেন আপনার মান্থলি যদি 50,000, আপনার মান্থলি যদি 20-30 হাজার টাকা খরচ হয়, যে মান্থলি স্টাডি স্টাডি কস্ট অথবা যেটাই বলেন, হয়তো আপনার ম্যাক্সিমাম 40-45 হাজার টাকার মতো খরচ হয়, কারণ আপনার অনেক টাকা পয়সা পয়সা আছে। তো টাকাটা খরচ হয় স্টুডেন্ট স্টাডি বাবদ এবং আপনার পকেট খরচ বাবদ। তো আপনি আপনার বাবা অথবা ভাইয়াকে ব্যাপারটা বুঝায় বললেন যে ভাই আমার এই টাইপের, তো আমি ইউরোপে যেতে যাচ্ছি, আমি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো আপনি টাকাটা আমাকে ডাবল করে দেন। মানে আপনার খরচ যদি 25,000 টাকা হয় অথবা 40,000 টাকা হয়, আপনি বললেন যে আপনার ভাইকে অথবা আপনার বাবাকে যে আপনাকে যেন 1,20,000 টাকা মান্থলি আপনাকে দেয়, ঠিক আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি
যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি তো অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট হয়তো বা শহরে যারা থাকেন অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে। খুব এখনকার মানুষজন তো খুব স্মার্ট, তো সবারই ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডেবিট কার্ড, হ্যাঁ সবকিছুই থাকে। তো ঠিক আছে, আপনার যে কোনো ব্রাঞ্চে একটা আপনি টাকাটার জন্য আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলে নেবেন। বললো কারেন্ট অ্যাকাউন্ট করার দরকার নেই, সেভিং অ্যাকাউন্টটা খুলে দিবেন। এজ এ সেভিং আপনি টাকাটা এখানে সেভ করে রাখবেন। ঠিক আছে, আপনার ভাইয়াকে বলবেন যে টাকাটা যেন আপনাকে ব্যাংক ট্রানজাকশন করে, মানে ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকাটা দেয়, মানে আপনাকে যাতে টাকাটা ওই আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। ঠিক আছে, হ্যান্ড ক্যাশ যেন না দেয়। হ্যান্ড ক্যাশ দিলেও কোনো ঝামেলা নেই, আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে নিতে পারেন। তো ঠিক আছে, আপনি এইভাবে যদি 1,20,000 টাকা আপনি জমা করেন আপনার সেভিং অ্যাকাউন্টে, তো ঠিক আছে, সেভিং অ্যাকাউন্টে জমা করার পরে আপনি ওইখান থেকে যা টাকাটাই হয়, যেই টাকাটাই আপনার দরকারি, মানে আপনার খরচ করতে হবে, আপনি ওইখান থেকে অল্প অল্প করে উঠান, 5,000 10,000 করে উঠান, সমস্যা নেই। আপনার তো ওইখানে ডেবিট কার্ড অবশ্যই দিবে, আপনি যদি প্রাইভেট ব্যাংকে করেন। এখন তো সোনালী ব্যাংকেও ডেবিট কার্ড হয়ে যেতেছে মনে হয়, আমি তো খুব জানি না এটা ব্যাপারটা। তবে প্রাইভেট ব্যাংকে তো আপনি অবশ্যই রাখবেন, ভালো ব্যাংকে রাখবেন, তখন আপনি সেই ক্ষেত্রে একটা ডেবিট কার্ড পাবেন। ওই ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা উঠাইলেন, হয়তো আপনি চেক দিয়ে উঠাইলেন, উঠায় আপনার দৈনন্দিন যে খরচ আছে এগুলো আপনি করবেন। ঠিক আছে, তো খরচগুলো করার পরে আস্তে আস্তে যতটাই দরকার হয় অতটাই ইউজ করবেন, চেষ্টা করবেন যে যত কমায় করা যায়। তো ওই হিসাবে 20,000 30,000 যত টাকায় আপনি খরচ করেন, তো ব্যালেন্স যে টাকাটা থাকবে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে। তারপরে নেক্সট মান্থ সেম সিস্টেম। ঠিক আছে, আপনি 1,20,000 টাকা বাইরে থেকে নিলেন অথবা বাপের থেকে নিলেন, নিয়ে জমা দিয়ে রাখছেন। তো আস্তে আস্তে আপনি টাকাটা খরচ করতেছেন। ঠিক আছে, খরচ করতেছেন এইভাবেই, মানে সেম সিস্টেমটা আপনি কন্টিনিউ করবেন 6 মান্থে কিন্তু আপনার মোটামুটি 4-5 লক্ষ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে, থাকবে সেভিং এ থাকবে। হ্যাঁ, তো 6 মাস পরে কিন্তু আপনি যদি ব্যাংকে বললেন যে আমার ইয়াটা দেন, আমার ব্যাংক স্টেটমেন্টটা দেন, তাহলে কিন্তু আর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবে যে আপনার এখানে জমা হইতেছে টাকা, কিছু উঠতেছে, কিছু জমা হইতেছে, এরকম কিন্তু একটা ব্যাংক স্টেটমেন্ট থাকবে। ঠিক আছে, আপনি 6 মাস কন্টিনিউ করার দরকার নেই। আপনি আরো নিশ্চিত যদি হইতে চান তাহলে আপনি এটাকে 1 ইয়ার কন্টিনিউ করেন। 6 মাসের পর থেকে আপনি যে ডিপোজিটের পরিমাণটা একটু বাড়াই দেন। যদি আপনার টাকা থাকে, আপনার ক্যাশ টাকা যদি থাকে, তাহলে ডিপোজিটের পরিমাণটা আপনি 1 লক্ষ থেকে আপনি 1.5 লক্ষতে চলে যান। 1.5 লক্ষ টাকা করে আপনি জমা করার পরে আপনি মানে 1 বছরের স্টেটমেন্ট তৈরি করেন, এবং 1 বছরের মধ্যে আপনার তো আপনি এজ এ ট্যুরিস্ট, আপনাকে তো এম্বাসিতে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি এজ এ ট্যুরিস্ট, আপনি একজন ট্যুরিস্ট ভিসায় আপনি যাইতেছেন এদের দেশে, আপনি ঘুরতে যাবেন, আপনি চলে আসবেন, সেইটা আপনি এম্বাসিতে প্রুফ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে আগে ট্যুরিস্ট হিসেবে বানিয়ে নিতে হবে। সাপোজ আপনি ওইখানে আপনার তো টাকা আছে, আপনি কিছু টাকা খরচ করলেই কিন্তু আপনি আমাদের পাশের দেশ, আপনার ভুটান আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, মালদ্বীপ আছে, যেগুলোতে আপনি অন অ্যারাইভাল ভিসাতে পেয়ে যাবেন। নেপাল, মালদ্বীপ এগুলোতে অন অ্যারাইভাল ভিসা হয়ে যায়। তারপরে আপনি ইন্দোনেশিয়া যেতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু অল্প টাকার মধ্যে আমাদের দেশে অনেক এজেন্সি আছে যারা এজ এ টুরিস্ট আপনাকে নিয়ে যাবে এখানে। ঠিক আছে, অল্প টাকার মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে। আপনার টাকা আছে, আপনার ইনভেস্ট করতে সমস্যা কি? তো আপনি এইসব দেশগুলো ঘুরে আসলেন। আর যদি একটু নিশ্চিত হতে চান তাহলে আপনি ইউরোপের দেশগুলো ঘুরে আসতে পারেন। ইউরোপ ইউনিয়নের ভিতরে না, ইউরোপ ইউনিয়নের বাইরের যে দেশগুলো আছে ইউরো জোনের মধ্যে, মানে ইউরোপের আশেপাশে, ইউরোপিয়ান ইউনিয়নের আশেপাশে যেই দেশগুলো আছে, মানে ইউরোপ আন্ডার ইউরোপে যাওয়ার জন্য, ইউরোপ ইউনিয়নে যাওয়ার জন্য প্রস্তাবিত হয়ে আছে যে দেশগুলো, আপনার বুলগেরিয়া আছে, রোমানিয়া আছে, তারপরে আপনার সাইপ্রাস আছে, এগুলো আপনি চেষ্টা করলে ঘুরে আসতে পারেন। ঠিক আছে, তো এই দেশগুলো আপনি ঘুরে আসলেন, আসার পরে আপনার পাসপোর্টটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে। আপনি যদি তখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন, যখন আপনার এম্বাসিটা যখন যে ভিসা দিবে এম্বাসিতে, ইউরোপিয়ান এম্বাসিতে যখন আপনি ভিসার জন্য জমা করবেন কাগজপত্রগুলো, আপনার পাসপোর্ট যখন দেখবে, তো এরা কিন্তু দেখবে যে আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কিনা, এজ এ টুরিস্ট হিসেবে আপনি অন্য কোনো দেশ ঘুরছেন কিনা। যদি দেখে আপনি এতগুলো দেশ ঘুরছেন, আপনাকে ভিসা দিতে কিন্তু আপনার ইন্টারভিউ নেবে না, আপনার বেশি কিছু জিজ্ঞেসও করবে না, আপনাকে নর্মালি ভিসাটা দিয়ে দিবে। এটা হচ্ছে একটা সুন্দর সিস্টেম এবং খুবই ভালো প্রসেস। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু ইউরোপে আরামসে যেতে পারেন, একদম নিশ্চিত। এই ক্ষেত্রে আপনার অবৈধভাবে যাওয়ার কোনো ইয়ে হইতেছে না, কোনো ঝামেলা হইতেছে না। আপনি নির্দ্বিধায় আপনি সেনজেন ভিসা নিয়ে যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনার পর্তুগালে সেই সুযোগটা আছে, সেনজেন ভিসা নিয়ে আপনি বৈধ হওয়ার সুযোগ পর্তুগালে, পোল্যান্ডে আছে। তো আপনি আরামসে যে কোনো দুইটা দেশে একটা দেশে গিয়ে আপনি আরামসে সেটেল হতে পারেন। ঠিক আছে, তো এইটা গেলো একটা। আর যারা ব্যবসায়ী যারা আছেন তারা
ছোটখাটো তো ব্যবসা করেন, ব্যবসায়ী মানেই তো ব্যবসা, মানে ব্যবসায়ী যারা আছেন তারা সবাই পয়সাওয়ালা, ঠিক আছে। মানে আপনার ব্যবসার কাজে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন তো হইতেছে আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ কোটি 2 কোটি পর্যন্ত চলে যায় ভালো ভালো বিজনেস যারা করেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার কোম্পানির নামেই হবে। এজ এ কমার্শিয়াল তো আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট যেটা থাকবে না কিন্তু কোম্পানির নামে, কারণ আপনি বায়ারদের পে করবেন, আপনি এখানে পে করবেন, আপনি যারা কাস্টমার যারা আছে যাদের থেকে মাল নেন ওদের কাছ থেকে ওদেরকে পে করবেন, তাহলে কিন্তু এটা কিন্তু কমার্শিয়াল অ্যাকাউন্ট হয়ে গেল, এটা কিন্তু আপনার কোম্পানির নামে। ওই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে কিন্তু হবে না। ওই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে হবে না। যারা বিজনেস করেন তারা মোটামুটি ভালো টাকাই আর্ন করেন, তো আপনারা সেই ক্ষেত্রে যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট যেটা বিজনেসে কাজে লাগান, সেই ক্ষেত্রে সেই ব্যাংকে আপনি একটা সেভিং অ্যাকাউন্টও করতে পারেন। পাশাপাশি আপনার যেই বিজনেসে যে প্রফিট হইতেছে, মানে বিজনেসে যে প্রফিট হবে, প্রফিটের একটা লভ্যাংশ আপনি কিন্তু ওই সেভিং অ্যাকাউন্টে জমা করতে পারেন, ঠিক আছে। তারপর আপনার সংসারিক যত খরচ আছে ওই ব্যাংকে থেকে উঠায় নিয়ে খরচ করলেন। হ্যাঁ, আস্তে 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 আপনিও সেম সিস্টেমে 1 বছর কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে কি দাঁড়াইতেছে, আপনি কিন্তু ভালো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট যেটা আপনি সেভিং এ থাকবে আপনার, প্লাস আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি একটা ব্যাংকের বলে একটা স্টেটমেন্টও নিতে পারতেছেন, ঠিক আছে। আর যারা বিজনেসম্যান তারা তো অবশ্যই বিজনেসের ট্যুরে বিভিন্ন জায়গায় যান, চায়না যেতে পারেন প্রোডাক্ট দেখার জন্য, বুকি চুকি, এগুলো হচ্ছে মানে একটা উসিলা নিবেন, নিয়ে ঘুরে আসবেন, ইন্ডিয়া যাবেন, কলকাতায় যাবেন, যারা গার্মেন্টসের যারা ওই কাপড় চোপড়ের বিজনেস করেন ছোট মালের, ওইখান থেকে যা দেখে আসতে পারেন, চায়না গিয়া দেখে আসতে পারেন, থাইল্যান্ড যাইতে পারেন, সিঙ্গাপুর মালয়েশিয়া যাইতেই পারেন, ইচ্ছা করলে যেতে পারেন। যে বিজনেসম্যান এইসব দেশের ভিসা পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। নেপাল ভুটান এগুলো তো অনারাইভাল ভিসা পাওয়া যায়, আর আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ব্যাংকক যা আছে ভিয়েতনাম, কিন্তু চেষ্টা করলে ভালো এজেন্ট ধরে কিন্তু যাইতে পারেন দেশে, আর আপনারা নিজে ট্রাই করলেও আপনাদের হয়ে যাবে, ঠিক আছে, ভিসা হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন ভিসাটা নিতে পারেন, টুরিস্ট ভিসা গুলা এইসব দেশের। তো এইসব দেশ ঘুরা টুইরা পাসপোর্টটা যদি একটু স্ট্রং করে নেন যখন সাবমিট করেন, হ্যাঁ, যখন সাবমিট করবেন এম্বাসিতে অবশ্যই আপনার ভিসা হবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, 100% ভিসা হবে। এই সিস্টেমটা ফলো করেন না কেন আপনারা ভাই? এই সিস্টেমটা ফলো করেন। আপনারা ওই বুলগেরিয়া যেতেছেন গা, তারপরে যেতেছেন না তুর্কি থেকে লিবিয়া থেকে আপনারা ওই টলার দিয়া এমনি সেমনে, আরে ভাই এত ঝামেলা, লাইফে এত রিস্ক নেওয়ার দরকার আছে? আপনি মরে গেলে কি হইব ভাই? জিন্দিগি তো শেষ, জিন্দিগি শেষ না? আপনি মরে গেলে কিছু আছে ইউরোপ সেটেল হইতে পারবেন? আল্লাহ যা দিছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকেন, নয়তো আপনি সুন্দর হবে লিগেল প্রসেসে ট্রাই করেন। আপনাদের সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ, গিয়া সেটেল হওয়ার সুযোগ আছে, আপনি ওই সুযোগটা কাজে লাগান। আপনি সময় নেন, যেটা আপনি এখন প্রিপারেশন নিতেন, আপনি এটা 1 বছর পিছনে পরেও প্রিপারেশন একটু নিজেকে একটু মজবুত করেন, শক্ত করেন, স্ট্রংলি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাহলে তো আপনার হয়ে যেতেছে। আপনি এই মাথায় এটা কি মাথায় ঢুকতেছে না? আর অনেকে বলে ভাই আমি তো বিভিন্ন দেশে ঘুরছি, আমি তো দুবাই, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত, কাতার, হ্যাঁ, বিভিন্ন ইরাক, বাগদাদ, সব জায়গায় আমি ঘুরে আসছি, আমার তো ভিসা জমা দিলাম এতগুলো দেশে, আমার ভিসা ভিসা আছে, তারপরেও তো আমার ভিসাটা হইলো না। ভাই আপনি সেন্সটাকে কাজে লাগান, আপনার ব্রেনটাকে কাজে লাগান। আপনি যে দেশে ঘুরে আসছেন, আপনি কুয়েত থেকে আসছেন 5 বছর, দুবাই থেকে আসছেন 2 বছর, সৌদি থাকছেন 1 বছর, তারপরে ইরাকে গিয়ে আছেন এখন 10 বছর যাবত, সেন্সটা কাজে লাগান। এম্বাসির লোকজন এত বোকা না, ঠিক আছে। আপনি দুবাই গেছেন কিসের জন্য? কাজ করতে গেছেন। আপনার ভিসার মধ্যে অবশ্যই মেনশন করা আছে, পাসপোর্টে যদি আপনার ভিসা লাগে অবশ্যই মেনশন করা থাকবে আপনি কি অ্যাজ এ ভিজিট করতে দুবাই গেছেন নাকি ওয়ার্ক ভিসা গেছেন। পাসপোর্টে অবশ্যই ভিসার সাথে ক্যাটাগরি লেখা থাকে ওয়ার্ক পারপোজ, ভিসা পারপাস লেখা থাকবে ওয়ার্ক। ইফ ইটস ওয়ার্ক পারমিট, ওয়ার্ক অবশ্যই লেখা থাকবে। যদি ভিজিটর হয় তাহলে অ্যাজ এ ভিজিটর মেনশন থাকবে আপনার ভিসার মধ্যে, ঠিক আছে। তো সব দেশের ক্ষেত্রেই আছে, আমাদের দেশে এরকম না যে নাই, সব দেশের ক্ষেত্রেই। তো এম্বাসির লোকজন কে পাগল যে বুঝবো না? এম্বাসির লোকজন দেখবো যে এই লোক তো গেছে যে কাজের জন্য, হয়তো ভিজিট করতে যায় না, বিজনেস ভিজিট ভিসা যায় না, অথবা টুরিস্টে যায় নাই, তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো এরা আপনার ভিসা রিজেক্ট করবেই, তাই না? এটা সিম্পল ব্যাপার, কাজে মানে মাথার একটু কাজে লাগায় চিন্তা করেন, ঠিক আছে। তারপরে আরো আরো ব্যাপার, যারা বেকার যারা আছে তাদেরকে বলতেছি, তাদের আসলে কি করা, তাদের স্টুডেন্টের যে প্রসেস ওইটাই তাদের ফলো করতে হবে। কারণ বেকারদের জন্য, বেকাররাও মানে স্টুডেন্টরাও অনেক সময় পড়ালেখা বেকার অবস্থায় থাকে,
মানে বেকার আর স্টুডেন্টদের মধ্যে এত বেশি একটা পার্থক্য নাই, ঠিক আছে। তো আশা করি আমি আমি আপনাদের বুঝাইতে পারছি ব্যাপারগুলো, যে আপনারা কি সিস্টেমে ব্যাংক স্টেটমেন্টটা আপনি স্ট্রং করবেন এবং কিভাবে সাবমিট করলে আপনার ভিসাটা হওয়ার চান্স 100% হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কেউ অনেক কোনো মানে কেউ তো আর অবুঝ না, ঠিক আছে। তো এটাই তো, আশা করি আমি আপনাদের জন্য সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি, ভালো কিছু বলার চেষ্টা করছি। যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে, যাতে পরামর্শগুলো সবাই পায়, ঠিক আছে। তো আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর বাজে কমেন্টস তো অবশ্যই আপনারা নর্মালি করেন, যারা বাজে লোক অবশ্যই বাজে কমেন্টস করবেন, আর যারা ভালো লোক অবশ্যই ভালো কমেন্টস করবেন। যদি কারো মনে হয় যে আমার কথাগুলো যদি মনে হয় যে আপনার উপকারে আসছে, অথবা আপনার কিছু হইলো কিছুটা উপকারে হইলো আসছে, ন্যূনতম উপকারে যদি আসছে মনে হয়, তাহলে অবশ্যই ভালো কিছু লিখবেন ভাই, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর বাজে কমেন্টস তো নর্মালি সবাই করেনি, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তার মানে এটা না যে আপনি বাজে কমেন্টস করছেন আমি ভিডিও করা স্টপ করে দিব, ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেল ক্লোজ করে দেবো, এটা না। আমার কিন্তু কোনো লোকসান হইতেছে না এখানে, ঠিক আছে। আমার ওইরকম আপনার বাজে কমেন্টস করছেন, হয়তো আমার সময় নষ্ট হইতেছে, হয়তো আপনার অনেক সময় খারাপ লাগতেছে, কিন্তু আমার মনে হইতেছে যে না আমি কোনো খারাপ কিছু করতেছি না, আমি ভালো কিছু করতেছি, পরামর্শ দিতেছি। আপনাদের যদি ভালো মনে হয় তাহলে তো ভালো, আর যাদের কাছে ভালো না মনে হয় তারা আসলে আমার ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে। আমি মনে করি আমি আপনাদের জোর করতেছি না যে আমার ভিডিও দেখেন ভাই, দেখেন, ঠিক আছে, আমার কথাগুলো শুনেন। অনেকে বাজে কমেন্টস করেন, এগুলো ঠিক না, কারণ আমরা আসলে যারা থাকি দেশের বাইরে তারা অবশ্যই জানি যে সময় সেভ করে ভিডিও বানাইতেছে আপনাদের জন্য। এটা সময় সেভ করাটা আসলে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে সময়টা যে সেভ আপনাদের জন্য যে সময়টা আমি দিতেছি, ভিডিও বানাইতে কিন্তু টাইম লাগে না, ভিডিও বানাইতে গত 10-15 মিনিটে ভিডিও হয়, তারপরে কিন্তু আমার এটা এডিট করতে হয়, তারপর চ্যানেলে আপলোড করতে হয়, টাইম লাগে। এই টাইমটা কিন্তু আমি আমার পরিবারে দিতে পারতাম না, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার মা বাবা আছে, তাদের সাথে কথা বলতে পারতাম। সেটা কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু এই টাইমটা আমি ব্যয় করতেছি, ঠিক আছে। অথবা এই টাইমটা আমি অন্য একটা কাজও করতে পারতাম, নিজের পার্সোনাল কোনো কাজ করতে পারতাম। আমার রেস্টের সময় থেকে আপনাদের জন্য অল্প অল্প সময় দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি ভালো ফিডব্যাক না দেন, ভালো কমেন্টস না করেন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, আমার ভিডিও শেয়ার না করেন, তাহলে তো আসলে আমার ভালো লাগে না, তাই না? ঠিক আছে। তো আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।